প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের সাথে আছি আমি চৌধুরী রাশেদুল নবী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে কোর্স নম্বর 1003। এই কোর্সটিতে আজকে আমার আলোচনার বিষয় বাক্যের অপপ্রয়োগ বা বাক্যের অশুদ্ধি। আমাদের লিখতে গেলে অনেক ধরনের ভুল হয়, যদি এই ভুলগুলো আমাদের দুই রকম। একটা হচ্ছে শব্দ ভিত্তিক অশুদ্ধি, আর একটি হচ্ছে বাক্য ভিত্তিক অশুদ্ধি। এর আগে আমরা বাংলা বানানের নিয়ম কানুনগুলো পড়েছি। তো বাংলা বানানের নিয়ম কানুনগুলো জানাটা আমাদের খুব জরুরি ছিল, এবং সেটা যেহেতু আমাদের আয়ত্তে আছে এখন, সেই ক্লাসটি আছে, তোমরা ইচ্ছে করলে আবারও সেটি দেখে নিতে পারো। তো আমরা আজকে আলোচনা করব বাক্যে আমাদের কি ধরনের ভুল হয়। তো তার আগে আমাদের জানা দরকার বাক্য কি। আসলে বাক্য কি এটা আমরা সবাই জানি। যদি প্রশ্ন হয় যে বাক্য কি, তাহলে আমাদের বলতে হবে যে সুশৃঙ্খল পদ সমষ্টির নামই বাক্য। কতগুলো পদ সুশৃঙ্খলভাবে প্রয়োগ করার মাধ্যমে আমরা যখন আমাদের মনের ভাবকে প্রকাশ করতে পারি, তখন সেই সুশৃঙ্খল পদের সমষ্টিকে বাক্য বলা হয়। তাহলে এখানে সুশৃঙ্খল কথাটি গুরুত্বপূর্ণ। বাক্য হতে গেলে যে শব্দ বা পদ আমরা ব্যবহার করব, সেই পদগুলো কিন্তু একটি শৃঙ্খলা থাকবে। এলোমেলোভাবে কিছু শব্দ বসিয়ে দিলে বক্তার মনের ভাব সম্পূর্ণ হয় না এবং বাক্য গঠন হয় না। তো এই বাক্য গঠনের ক্ষেত্রে আমাদের জানতে হবে যে বাক্যের আসলে গুণাবলীটা কি কি। একটি বাক্য সার্থক হতে গেলে আমরা জানি যে এখানে 3টি গুণ থাকতে হয় বাক্যের ভিতরে। বাক্যের আকাঙ্ক্ষা থাকতে হয়, বাক্যের আসক্তি থাকতে হয়, এবং বাক্যের যোগ্যতা থাকতে হয়। এই 3টি গুণের কোনো একটি গুণ যদি না থাকে, তখন সেই বাক্যটিকে শুদ্ধ বাক্য বলা যায় না। এখন প্রথমেই আমাদের আলোচনার বিষয় হতে পারে যে আকাঙ্ক্ষা, এই বিষয়টি কি। আকাঙ্ক্ষা আমরা বুঝতে পারছি যে ইচ্ছা। আকাঙ্ক্ষা বা ইচ্ছা, আমরা বলি না যে ভালো ফলাফল করা আমাদের আকাঙ্ক্ষা, ভালো মানুষ হওয়া আমাদের আকাঙ্ক্ষা, সুন্দর সমাজ গঠন আমাদের আকাঙ্ক্ষা। তাহলে আকাঙ্ক্ষাটা হচ্ছে ইচ্ছা। বাক্যে বক্তা যখন কোনো কথা বলেন, তখন তার কথা সমাপ্ত হতে হয়। কথাটি যদি অসমাপ্ত রয়ে যায়, অর্থাৎ তার কথাটি শেষ হলো না কিন্তু তিনি থেমে গেলেন, তখন আমরা বলি যে বাক্যের আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়নি, অর্থাৎ আরো কিছু শোনার ইচ্ছা শ্রোতার রয়ে গেছে। তাহলে বক্তার যে বাক্যটা, সেটি শ্রোতার আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে পারেনি। যেমন একটি কথা যদি আমি বলি যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে, বলে আমি থেমে গেলাম, তাহলে কি বাক্যটি শেষ হলো? ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে শ্রোতা কিন্তু শুনছেন, মনে হলো হঠাৎ করে থেমে গেল, তাহলে বাক্যের কিন্তু আকাঙ্ক্ষার শেষ হলো না। আকাঙ্ক্ষাটিকে শেষ করতে হবে। ওনাকে বলা উচিত ছিল যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রাতঃভ্রমণে বের হই, তাহলে বাক্যটি শেষ হয়। এখন এই যে বাক্যের কিছু অংশ যদি আমরা না বলি, তখন শ্রোতার আকাঙ্ক্ষা নিবৃত্তি হয় না। আর আকাঙ্ক্ষা যদি নিবৃত্তি না হয়, তাহলে একটি সার্থক বাক্য গঠন হয় না। তাহলে আমাদের প্রথম যে বিষয়টি থাকলো, সেটি হলো বাক্যের আকাঙ্ক্ষা থাকতে হবে, মানে আকাঙ্ক্ষার নিবৃত্তি হতে হবে। বক্তা যে কথাটি বলতে চান, সেই কথাটি পরিষ্কারভাবে তাকে প্রকাশ করতে হবে, যাতে শ্রোতার মানে বাক্যটি শোনার আকাঙ্ক্ষার পরিপূর্ণতা ঘটে। খুব সহজ একটি বিষয়, আমার মনে হয় এটা আমরা সবাই জানি। দ্বিতীয় যে বিষয়টি আছে বাক্যের গুণের মধ্যে, সেটি হলো আসক্তি। এই আসক্তি বিষয়টি কি? আসক্তি বিষয়টি হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। এর আগে আমি যেটা বললাম যে কোন পদের পরে কোন পদ বসবে, সেই বিষয়টি কিন্তু শৃঙ্খলার সাথে বসাতে হয়। আমরা যদি এলোমেলোভাবে কতগুলো শব্দ বসিয়ে দিই, তাহলে কিন্তু একটি বাক্য হয় না। বাক্য হতে গেলে পদগুলোকে, অর্থাৎ বাক্যে ব্যবহৃত যে শব্দ, সেটাই তো পদ। তো সেই বাক্যে ব্যবহৃত শব্দগুলোকে
নিয়ম অনুযায়ী শৃঙ্খলার সাথে পরপর বসাতে হবে। আমরা যদি একটি উদাহরণ দিই, যে কাল আমাদের কলেজে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। সুন্দর একটি বাক্য হয়েছে। বক্তা যা বলতে চেয়েছেন শ্রোতা সেটা বুঝতে পেরেছে। কিন্তু এই শব্দগুলোই, অর্থাৎ এই যে বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো আছে, যেগুলো পদগুলো আছে, সেগুলোকে যদি আমরা এলোমেলো করে বসিয়ে দিই, কাল অনুষ্ঠিত হবে কলেজে পুরস্কার উৎসব আমাদের, এইভাবে যদি আমরা বলি, ঠিক ওই শব্দগুলোই কিন্তু রইল, কিন্তু বাক্যটি গঠিত হলো না, কারণ বাক্যের যে সুশৃঙ্খল পদবিন্যাস সেটি থাকলো না। ফলে আমরা দেখতে পাচ্ছি একটি বাক্য হতে গেলে সুশৃঙ্খল পদবিন্যাস থাকা আবশ্যক। এটাকেই বলা হয় আসক্তি। আমরা যোগ্যতা দেখলাম, আমরা আমরা আকাঙ্ক্ষা দেখলাম। আকাঙ্ক্ষা যেটা হচ্ছে শোনার ইচ্ছা, সে আকাঙ্ক্ষার নিবৃত্তি হতে হবে। আমরা আসক্তি দেখলাম, অর্থাৎ সুশৃঙ্খল পদবিন্যাস আমাদের থাকতে হবে। বাক্যের আরেকটি গুণ হলো যোগ্যতা। বাক্যের যোগ্যতা থাকতে হয়। এই যোগ্যতা বিষয়টি অবশ্য আরেকটু ব্যাপক। যোগ্যতার মধ্যে বেশ কিছু বিষয় জড়িত আছে। তো যে সেই যোগ্যতার যদি কোনো একটি ঘাটতি হয়ে যায় একটি বাক্য গঠনের ক্ষেত্রে, তাহলে আমরা সেই বাক্যটিকে শুদ্ধ বাক্য বলতে পারি না। যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে বাক্য স্থিত পদগুলোর অন্তর্গত এবং ভাবগত মিল বন্ধনের নামই যোগ্যতা। বাক্যস্থিত পদগুলোর যেই অন্তর্গত এবং ভাবগত মিল বন্ধন, সেটির নামই যোগ্যতা। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়। প্লাবন মানে হচ্ছে বন্যা। তাহলে বৃষ্টিতে তো বন্যা হয়, এটা ঠিক আছে, কিন্তু আমরা যদি বলি যে বর্ষার রোদে প্লাবনের সৃষ্টি হয়, তাহলে কিন্তু বাক্যটি যোগ্যতাহীন বাক্য হয়ে গেল, কারণ রোদে কখনো বন্যা হয় না। আমরা যখন বলি যে পাখি আকাশে উড়ে, এটা একটা যোগ্যতা সম্পন্ন বাক্য, যে হ্যাঁ পাখি তো উড়ার ক্ষমতা আছে, সে আকাশে উড়ে। কিন্তু আমরা যদি বলি যে মাছ আকাশে উড়ে, তাহলে সেই বাক্যটি একটি শুদ্ধ বাক্য হয় না, কারণ এটা একটা অর্থহীন বাক্য হয়ে যায়। তো বাক্য হতে গেলে বাক্যের এই যে অন্তর্গত বা অর্থগত, যাই বলো, অর্থগত এবং ভাবগত একটা মিল থাকতে হবে। এই মিলটি থাকলে আমরা সেটিকে যোগ্যতা বলি। শব্দের যোগ্যতার কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে। আমি আগে বলেছিলাম যে যোগ্যতার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় রয়েছে। এগুলোর কোনো একটি যদি ঘাটতি পড়ে যায় বা কোনো একটি যদি না থাকে, তাহলে সেই বাক্যটিকে আমরা যোগ্যতাপূর্ণ বাক্য বলতে পারবো না। তার মধ্যে একটি রয়েছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। দেখো, রীতি কি? রীতি হচ্ছে প্রচলিত প্রথা। এই রীতিসিদ্ধ অর্থবাচকতা সেটা কিরকম? প্রকৃতি প্রত্যয়জাত অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয়। যোগ্যতার দিক থেকে রীতিসিদ্ধ অর্থের দিকে লক্ষ্য রেখে কতগুলো শব্দ ব্যবহার করতে হবে। এখন রীতিসিদ্ধ অর্থবাচকতার যে সংজ্ঞাটা দিল, এখানে দুইটা বিষয় আমরা কিন্তু বুঝতে পারলাম। একটা হলো যে রীতিসিদ্ধ অর্থবাচকতার শব্দগুলো মূলত প্রকৃতি প্রত্যয় সাধিত, কিন্তু প্রকৃতি প্রত্যয় সাধিত হলেই যে প্রকৃতি প্রত্যয় অনুযায়ী সবসময় অর্থের ব্যবহার করা যায় না। আসলে শব্দের যে আবিধানিক অর্থ আছে, আমরা অনেক সময় সেই অর্থকে ব্যবহার না করে একটি ভিন্ন অর্থে অনেক সময় ব্যবহার করার রীতি সমাজে প্রচলিত হয়ে যায়। তো সেই বাক্যটি কিন্তু সেই অর্থেই ব্যবহার করতে হবে, অর্থাৎ সমাজে বা মানুষের কাছে যে রীতিটি প্রচলিত আছে সেইভাবেই ব্যবহার করতে হবে। যেমন একটি শব্দ আমরা বলি, আমরা যখন ওই কোনো একটি অ্যাপ্লিকেশন লিখি, তখন কিন্তু অ্যাপ্লিকেশনের শেষে আমরা লিখি যে অনুগ্রহ করে আমার আবেদনটি গ্রহণ করলে বাধিত হব।
এটা খুবই প্রচলিত একটি কথা, বাধিত। এই বাধিত শব্দটা কিন্তু এই যে এখানে যেটা আছে প্রকৃতি প্রত্যয় বাধ যোগ ইত এইভাবে গঠিত হয়েছে, এবং এই বাধিত শব্দটির আবিধানিক অর্থ বাধাপ্রাপ্ত। বাধাপ্রাপ্ত আমরা কি অ্যাপ্লিকেশনে বাধাপ্রাপ্ত অর্থে লিখি এটা, যে দয়া করে আমার আবেদনটি গ্রহণ করে আমাকে বাধিত করবেন, মানে বাধাপ্রাপ্ত করবেন? আসলে কি তাই? আসলে কিন্তু তা নয়। আমরা এই বাধিত শব্দটা এখানে কৃতজ্ঞ অর্থে ব্যবহার করি, যে আমাকে কৃতজ্ঞ করবেন বা আমাকে আনন্দিত করবেন, আমাকে অনুগ্রহ দেখাবেন। সুতরাং দেখা যাচ্ছে যে বাধিত শব্দটা প্রকৃতি প্রত্যয়জাত অর্থ হলো বাধাপ্রাপ্ত, কিন্তু আমরা ব্যবহার করছি অনুগ্রহ বা কৃতজ্ঞ অর্থে। তাহলে এই যে যেটা প্রচলিত হয়ে গেছে রীতিসিদ্ধ, সেই অর্থেই শব্দ প্রয়োগ করতে হবে বাক্যের ভিতরে, তাহলেই আমরা বলবো যে বাক্যের যোগ্যতা আছে। আর যদি অন্য অর্থে নিয়ে যাই আমরা, যেমন এখানে বাধাপ্রাপ্ত অর্থে নিলে বাক্যটা কিন্তু যোগ্যতা হারিয়ে ফেলবে। আরেকটি উদাহরণ এখানে আছে তৈল। তৈল বলা হয়েছে যে তিল জাতীয় বিশেষ কোনো শস্যের রস, সেই অর্থে আমরা ব্যবহার করি। আর এখানে আবার তৈলের যেটা প্রকৃতি প্রত্যয়জাত অর্থ সেটা হচ্ছে তিল জাতীয় স্নেহ পদার্থ। আমরা কিন্তু বিশেষ শস্যের রস হিসেবে ব্যবহার করি, যেটা দিয়ে আমরা রান্নার কাজে ব্যবহার করি। সুতরাং আমরা প্রথমে একটি যে বিষয়টি বুঝতে পারলাম সেটি হলো যে শব্দটি যেই অর্থে প্রচলিত আছে মানুষের কাছে, সেই অর্থে বাক্যে ওই শব্দের ব্যবহার করতে হবে, তাহলে সেই বাক্যটি রীতিসিদ্ধ অর্থবাচকতা লাভ করবে। দ্বিতীয় একটি পয়েন্ট হচ্ছে দুর্বোধ্যতা। বাক্যে ব্যবহৃত শব্দের দুর্বোধ্যতাকে পরিহার করতে হবে। দুর্বোধ্য কোনো শব্দ যদি থাকে, সেই শব্দ ব্যবহার করলে যেটি হয় যে শ্রোতারা বাক্যের অর্থ বুঝতে অক্ষম হতে পারেন, অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না। সেই জন্য বাক্যে দুর্বোধ্য শব্দের পরিহার বাঞ্ছনীয়। যেমন এখানে একটি শব্দ আছে প্রপঞ্চ, সংস্কৃত শব্দ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু প্রপঞ্চ শব্দটি একটি অপ্রচলিত শব্দ। তো আমরা যদি বাক্যে এই ধরনের অপ্রচলিত শব্দ ব্যবহার করি, অনেক ক্ষেত্রে এটা বোধগম্য হবে না। তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ, অনেকে এটা বুঝতে পারবে না প্রপঞ্চ করেছো বিষয়টি কি। তার চেয়ে ওই যে শব্দটি প্রপঞ্চ অর্থ হলো ছলনা, তো সেটা প্রচলিত শব্দকে আমরা যদি ব্যবহার করি, যেহেতু প্রতিশব্দ রয়েছে প্রচলিত, আমরা বলতে পারি তুমি আমার সাথে ছলনা করেছো, বা তুমি আমার সাথে প্রতারণা করেছো, তুমি আমাকে ঠকিয়েছো। এই জাতীয় শব্দ ব্যবহার করলে বাক্যটি তার যোগ্যতা ঠিক থাকবে। কিন্তু আমরা যদি দুর্বোধ্য শব্দ ব্যবহার করি, অপ্রচলিত শব্দ ব্যবহার করি, তাহলে বাক্যের যোগ্যতা হানি ঘটে যায়। তারপরে একটি শব্দ একটি নিয়ম বলা হয়েছে উপমার ভুল প্রয়োগ। আমরা অনেক সময় উপমা ব্যবহার করি। উপমা হলো তুলনা। বাক্যে আমরা অনেক ক্ষেত্রে কথা বলতে গিয়ে অনেক ধরনের তুলনা ব্যবহার করে থাকি। এই তুলনা যদি আমাদের প্রায়োগিক কোনো ভুল থেকে যায় তুলনার ক্ষেত্রে, তাহলে এই বাক্যটি আমরা বলি যে যোগ্যতাহীন হয়ে যায়, বাক্যটি অশুদ্ধ হয়ে যায়, বা বাক্যটি শুদ্ধ থাকে না। যেমন আমরা যখন বলি যে আমার হৃদয়ে মন্দিরে আশার বীজ উক্ত হলো, তাহলে হৃদয়কে তুমি মন্দিরের সাথে তুলনা করছো। উপমা মানে কিন্তু তুলনা। হ্যাঁ, হৃদয়কে মন্দিরের সাথে তুলনা করতে পারো, কিন্তু সেখানে মন্দিরে তো আর কখনো বীজ বপন হয় না, মন্দিরে হয় আরাধনা, পুজো। তাহলে হৃদয়কে আমরা মন্দিরের সাথে তুলনা করে সেখানে আবার বীজ বপনের কথা বললাম, এটি কিন্তু একটি অর্থহীন বা অশুদ্ধ বাক্যে পরিণত হয়ে গেল। তোমার যদি আশার বীজ বপন করারই কথা বলতে হয়, তাহলে হৃদয়কে ক্ষেতের সাথে তুলনা করতে হবে, কারণ একটা ক্ষেতেই কিন্তু বীজ বপন করা হয়। আমার হৃদয় ক্ষেতে আশার বীজ উক্ত হলো, এই কথা বললে সেখানে বাক্যটি অর্থপূর্ণ হবে।
সুতরাং বাক্য অর্থপূর্ণ করতে গেলে তোমার উপমার সঠিক ব্যবহার করতে হবে। শিশুটি চাঁদের মতো, সুন্দর অর্থে ব্যবহার করি আমরা না, খুবই প্রচলিত একটি উদাহরণ। একটা শিশুকে দেখলাম, শিশুটি এত সুন্দর যেন চাঁদের মতো। আমরা যদি বলি যে শিশুটি ভূতের মতো বা দৈত্যের মতো, তাহলে তো আসলে উপমাটা ঠিক হলো না, তাই না? বাচ্চাটি কি সুন্দর যেন একটা পরীর মতো, তাহলে ঠিক আছে, কারণ আমরা জানি যে পরী দেখতে সুন্দর হয়, কিন্তু বাচ্চাটি কি সুন্দর যেন একটা ভূতের মতো, তাহলে এটা হলো না। উপমাগুলো দিতে হবে, যার সাথে আমরা উপমাটা দিচ্ছি সেই উপমার সাথে বাক্যের অর্থের যে আমরা প্রকাশ ঘটাচ্ছি সেটার বলা যায় যে একটা মিল থাকতে হবে, অর্থপূর্ণ হতে হবে। এই জন্য হৃদয়ের সাথে যদি আমরা হৃদয় খেতে আসার বীজ উক্ত হলো, তাহলে ঠিক আছে, যে খেতেই তো বীজ বপন করা হয়। তারপরের একটি কথা বলেছে যে বাহুল্য দোষ। এটি আমার মনে হয় যে খুব আমরা দেখি বাক্যর মধ্যে, মানে অনেকে যারা লিখেন, আমরা যখন লিখি তখন অনেকে কি করি, আমরা বাহুল্য দোষ করে ফেলি, এবং যারা বাহুল্য দোষ করেন বুঝতে পারেন না যে বাহুল্য দোষ হচ্ছে। যদি বহু বচন একবারই ব্যবহার করতে হবে, বহু বচন কখনো দুইবার ব্যবহার করা যায় না একবারকে। আমরা যদি বলি যে বাজারে মাছ কিনতে গেছে, সব মাছগুলোর দাম কত, সব আবার মাছগুলো, দুইটা বহু বচন হয়ে গেল, কিন্তু খুবই প্রচলিত ফুলগুলো বলতে হবে সব মাছের দাম কত, বা মাছটা দেখে বলতে হবে মাছগুলোর দাম কত। সব বললে আর মাছ বলার দরকার, মাছগুলো বলার দরকার নেই। সব ছাত্ররা ক্লাসে এসেছে, খুবই প্রচলিত একটি কথা, কিন্তু সব আবার ছাত্ররা, দুইটা ছাত্ররা, রাটা কিন্তু বহু বচন, তাহলে এখানে বলতে হবে যে সব ছাত্র ক্লাসে এসেছে, সবের সাথে ছাত্ররা বসানো যাবে না। আমরা কিন্তু এই ধরনের দ্বিবিধ, মানে দুইটি বহু বচনের প্রয়োগ একই বাক্যে করার ফলে আমাদের অনেক বাক্যে বাহুল্য দোষ ঘটে। শব্দের মধ্যে এই ধরনের ঘটে, যখন আমরা মানে একই শব্দ দুইবার বলি। শুধুমাত্র, যেমন একটা তো বিউটি পার্লার, খুব দেখা যায় শব্দটি শুধুমাত্র মহিলাদের জন্য। শুধু বললেই তো মাত্র, একই অর্থ, একই শব্দেরই দুইটা প্রতিশব্দ, এখানে শুধু যা মাত্র তা একই, তাহলে শুধু আর মাত্র একসাথে তো ব্যবহারের দরকার নেই। শুধু মহিলাদের জন্য এটা বললেই হয়। তাহলে আমরা কি করছি, এগুলো না জেনে আমরা ভুল ব্যবহার করছি। এই ধরনের বাহুল্যকে পরিহার করতে হবে, এবং তাহলে আমরা শুদ্ধ ভাবে বাক্যটি লিখতে পারব। তারপরে বলা হয়েছে বাগধারার শব্দ পরিবর্তন। বাগধারা কিন্তু এক ধরনের বিশেষায়িত শব্দ, এবং বাগধারাগুলো কি ব্যঞ্জনার্থে ভিন্ন ভিন্ন অর্থকে প্রকাশ করে। বাগধারায় আমরা শাব্দিক অর্থ খুঁজি না, বাগধারায় আমরা কিন্তু ব্যঞ্জনাগত অর্থটা খুঁজি। যখন বলা হয় যে অরণ্যে রোদন, তো এই যে বাগধারাটি, এটির অর্থ হলো নিষ্ফল আবেদন। তো এখন অরণ্য, তুমি যদি চিন্তা করো অরণ্য মানে তো বন, তো আমরা যদি বলি যে বনে রোদন বা বনে ক্রন্দন বা বনে গিয়ে কাদা, তাহলে কি বাগধারাটি তো শব্দের অর্থগত ঠিক থাকলো না। তাহলে শাব্দিক অর্থে হয়তো তুমি রূপান্তর করলে অরণ্যে রোদন, সেটা শাব্দিক অর্থে নিয়ে আসলে বনে ক্রন্দন, কিন্তু কি হলো, ব্যঞ্জনার্থে যে বাগধারাটির অর্থ সেটিকে কিন্তু হারিয়ে ফেলা হলো। পটল তোলা, তাই না? পটল তুলেছেন মানে কি, মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন। পটল তোলা হচ্ছে মৃত্যুবরণ করা। কিন্তু এখন যদি তুমি মনে করো পটল তোলা মানে যে বাগানের ক্ষেত থেকে পটল তুলছেন, বিষয়টা তো তা না। তাহলে আমরা বাগধারাগুলো, বারবারই বলছি যে বাগধারাগুলো আমরা একটা ব্যঞ্জনার্থে ব্যবহার করি, এবং সেই ব্যঞ্জনার্থে আমাদের বাগধারার ব্যবহার উপলব্ধি করতে হবে, তাহলে বাক্যটি সঠিক হবে। নাহলে দেখা যাবে আমরা যদি এই শব্দগত প্রয়োগগুলোকে পরিবর্তন করে দিই, ওই যে অরণ্য রোদনের জায়গায় আমরা বলে দিই বনে ক্রন্দন, তাহলে কিন্তু বাগধারা সেই ব্যঞ্জনার্থটি আর থাকলো না, নিষ্ফল আবেদন থাকলো না, এটার অর্থ হয়ে গেল বনে গিয়ে কাদা। সুতরাং বাগধারাটির ভুল অর্থ হয়ে যাবে, এবং এই জাতীয় ভুলের জন্য বাক্য অশুদ্ধ হয়ে যাবে। আরেকটি যেটা আমাদের খুব ভুল হয় সেটি হলো গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষ, এটা মানে খুবই প্রচলিত, পরিচিত একটি আমাদের শব্দ। এটা হচ্ছে আসলে সাধু এবং চলিত ভাষা রীতির মিশ্রণ। অনেক সময় কি হয়, একই বাক্যে
আমরা সাধু এবং চলিত ভাষারীতির মিশ্রণ করে ফেলি ভুলে। তো এই যে একই বাক্যের মধ্যে সাধু এবং চলিত ভাষারীতির মিশ্রণ যদি হয়ে যায়, তখন তাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। বাক্যের মধ্যে তুমি যদি চলিত ভাষার বাক্য লিখতে থাকো, চলিত বাক্য রীতি তুমি ব্যবহার করবে, সেখানে আর সাধু বাক্য রীতি ব্যবহারের প্রয়োজন নেই। আবার যদি কখনো সাধু ভাষা ব্যবহার করে কোনো বাক্য তুমি লেখো, সেখানে সাধু রীতি ব্যবহার করতে হবে, সেখানে আর চলিত রীতি ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু আমরা প্রায় দেখি অনেকের লেখাতেই যেটা হয়, সাধু এবং চলিত রীতির একটি মিশ্রণ লক্ষ্য করা যায়। এটাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। এটা আমরা করতে পারবো না। আমরা যখন বলবো যে আমরা যেমন একটি উদাহরণ যদি আমি এখান থেকে নেই, যেমন দেখো বলা হয়েছে সব দাহ। সব দাহ মানে মৃতদেহকে দাহ করা, এটা একটা মানে সাধু ভাষার শব্দ। এখানে যদি তুমি সব দাহ, দাহর জায়গায় যদি বলো সব পোড়া, সব মানে মৃতদেহ, তালব্যস্যব, তাহলে কিন্তু একটা সাধু ভাষা একটা চলিত ভাষার শব্দ মিশ্রিত হয়ে গেল। এটাই হলো গুরুচণ্ডালী দোষ। আবার যদি তুমি বলো যে মরা দাহ, তাহলেও কিন্তু হয় না। দাহটা সাধু ভাষার শব্দ, মরাটা হচ্ছে চলিত ভাষার শব্দ। তাহলে তোমাকে দুইটাই কিন্তু সাধু ভাষার শব্দকে ব্যবহার করতে হবে, বা দুইটাই চলিত ভাষার শব্দকে ব্যবহার করতে হবে। অনেক সময় আমরা বাক্যের মধ্যে এই যে উদাহরণ, এর বাইরেও কিন্তু সাধু চলিতের মিশ্রণ আমরা অনেকে করে ফেলি। যেমন আমরা একটা বাক্য হয়তো লিখছি যে আমি সকালে উঠে কলেজে যাইয়া পড়তে বসেছি, তাহলে তো এই যে মাঝখানে যাইয়াটা কিন্তু এখানে আমাদের, বা আমি সকালে উঠে কলেজে গিয়ে পড়তে বসিয়াছি, তো বসিয়াছিটা সবগুলো চলিত বাংলা হলো, কিন্তু বসিয়াছিটা আবার সাধু ভাষায় এসে গেল। এই ধরনের ভুলও কিন্তু অনেকে করে ফেলে, বুঝতে পারে না, না বুঝার কারণে এটা প্রচুর হয়। গুরুচণ্ডালী দোষটা খুব হয়, এবং এটা যিনি করেন তিনি উপলব্ধি করতে পারেন। আসলে সবগুলো ভুলই যিনি করেন, ভুল তো আর বুঝে শুনে করেন না। তো গুরুচণ্ডালী দোষটার জন্য একটু বেশি হয়। এই জন্য আমার কাছে মনে হয় যে আমরা যে বিষয়গুলো লক্ষ্য রাখতে পারি, যেগুলা মনে রাখলে আমাদের গুরুচণ্ডালী দোষকে আমরা কিছুটা হলেও আমরা এগুলাকে পরিহার করতে পারবো। ক্রিয়াপদের দিকে তোমাকে খেয়াল রাখতে হবে বেশি। সাধু এবং চলিত ভাষার মিশ্রণে এখানে যেমন আমি শব্দাহ উদাহরণটা দিলাম, এটা তো একই শব্দের মধ্যে, কিন্তু বাক্যের মধ্যে আমরা দেখি যে আসলে ক্রিয়াপদে আমাদের গুরুচণ্ডালী দোষটা বেশি হয়। সেই জিনিসটি আমরা ঠিক রাখবো। এবং ক্রিয়াপদ কিন্তু তোমার উচ্চারণের ক্ষেত্রেও আমি লক্ষ্য করেছি, আমার যে শিক্ষকতার অভিজ্ঞতায়, উচ্চারণের ক্ষেত্রে আমাদের ক্রিয়াপদের উচ্চারণগুলো বেশি আমরা ভুল করে থাকি। আমরা চলিত বাংলায় যেহেতু কথা বলি, শিক্ষিত লোক হিসেবে তুমি আমি, বলা হয় যে প্রমিত রীতি, মান ভাষা, সেখানে আমরা বলি যে আমি ভাত খেয়েছি। এই খেয়েছির জায়গায় অনেকে আমরা দেখি যে আঞ্চলিক শব্দ নিয়ে আসে, খাইছি বা খাইতেছিলাম, করতেছিলাম, যাইতেছিলাম, এই জাতীয় শব্দগুলো বলে। যাচ্ছিলাম বলাটা কি খুব কঠিন? খুব কঠিন নয়। এটা আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার। কিছুদিন বললে অভ্যস্ত মানুষ হয়ে যায়। উচ্চারণের ক্ষেত্রে আমি এই বিষয়গুলো কিন্তু অনেক আলোচনা করেছি উচ্চারণের ক্লাসগুলোতে, যে কিভাবে আমাদের শুদ্ধ উচ্চারণটি করতে হয়। তো যাই হোক, সেটা প্রাসঙ্গিকভাবে আজকের আলোচনায় আবার একটু আসলো, যে আমরা সাধু চলিত মিশ্রণকে যদি পরিহার করতে চাই, তাহলে খুব সচেতনভাবে আমাদের ক্রিয়াপদটি একটু কিন্তু ভালো করে খেয়াল করে উচ্চারণ করতে হবে এবং ব্যবহার করতে হবে। আর আমাদের সর্বনাম পদটিকে একটু ব্যবহার করতে হবে সুন্দর করে খেয়াল করে, যে কোনটি সাধু ভাষার আর কোনটি চলিত ভাষার। তাহলে বাক্যে মূলত এই ছিল বাক্যের একটি বাক্যের যে তোমার কি কি ভুল হতে পারে। আমরা তাহলে দেখলাম যে বাক্যের তিনটি গুণ থাকে, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আর তো এই তিনটি গুণকে তোমার ঠিক রেখে, যোগ্যতার ভিতরে আবার অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলোকে ঠিক রেখে আমাদের একটি শুদ্ধ বাক্য গঠন করতে হবে এবং সেটির ব্যবহার করতে হবে। এভাবে যদি আমরা সচেতনভাবে ব্যবহার করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমরা অনেক সুন্দর শুদ্ধ বাক্য ব্যবহার করতে পারবো, এবং আমাদের যে কোনো লেখা বা কথা বলা সবকিছু অনেক সুন্দর হবে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আগামী ক্লাসটি নিশ্চয়ই পরের কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তোমাদের
আজকের বিষয়টা বেশ সহজ ছিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। আশা করি যে তোমরা এই মানে সহজে আলোচনাটি বুঝতে পেরেছো। আর তারপরে যদি কোনো রকম প্রশ্ন কারো থাকে সেটা আমাকে ইনবক্সে জানাবে এবং নিশ্চয়ই আমি সেগুলো তোমাদের পরবর্তী ক্লাসে সেগুলোর উত্তর করব। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।